যে বিএনপির ভিতর থেকে অবিশ্বাস দূর করতে হলে তারেক জিয়াকে খুব দ্রুতই দেশে ফিরে আসার সুযোগ করে দেওয়া উচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের। তারেক জিয়া যদি ফিরে আসে তাহলে আমরা মনে করি চেইন অফ কমান্ড ঠিক হয়ে যাবে এবং তিনি দলকে গোছাতে পারবেন এবং তার দলের তৃণমূল পর্যায়ের লোকজন যে দখলদারিত্ব সহিংসতা করে যাচ্ছে এটা আর হবে না। অবশ্য বলা হচ্ছে যে তারেক জিয়ার পাসপোর্ট নেই এবং তিনি সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি, কিন্তু আমি মনে করি যে নির্বাহী আদেশে তারেক জিয়ার সাজাকে মওকুফ করা যেতে পারে এবং বর্তমান সরকার ব্রিটেনে বাংলাদেশের যে এমবাসি আছে তাদেরকে বলে তার পাসপোর্টের ব্যবস্থাও করে দিতে পারে। পাশাপাশি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অবিশ্বাস দানা বেঁধে চলছে এটা দূর করার জন্য দ্রুততম সময়ে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা উচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের। কেউ কেউ আগ বাড়িয়ে বলছে যে দেশ ঠিক করতে 6 বছর লাগবে, কেউ বলতেছে 3 বছর লাগবে। এগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং বলা যেতে পারে যে দুরভিসন্ধি থেকে এই কথাগুলো বলা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে লুটপাট হয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সব ঠিক। কিন্তু আমি বলবো বাংলাদেশের অবস্থা যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামের চেয়েও তো খারাপ নয়, যেখানে প্রায় 20 বছরের কাছাকাছি আমেরিকা যুদ্ধ করেছে ভিয়েতনামে। সেই যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামকে ঘুরে দাঁড়াতে কয় বছর লেগেছে? আমরা এখানে বলতে পারি আফগানিস্তানের কথা, যারা সুদীর্ঘ 34 বছর 14 বছর সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, পরবর্তীতে প্রায় 19 বছর তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বিজয় দিয়েছেন। একটি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে তালেবান সরকার মাত্র 1 বছরে ঠিক করে ফেলেছে। অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত ডেভেলপ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে ঠিক করতে 3 বছর বা 6 বছর লাগবে কেন? এটা আমার কোনো যুক্তিতেই বুঝে আসে না। আমি মনে করি সর্বোচ্চ 1 বছর সময় নিয়ে বর্তমান সরকারকে 1 বছর পর নির্বাচনী একটি তারিখ ঘোষণা করা উচিত। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরানো না যায় তাহলে আমি মনে করি বাংলাদেশ শঙ্কামুক্ত নয়। ছাত্র আন্দোলনের পিছনে মার্কিং ব্যাকআপ ছিল কিনা এটা আর এখন অস্পষ্ট কোনো বিষয় নয়। সেটা আমি একেবারে 6 আগস্ট থেকে বলে এসেছি, এখনো বলছি। অতএব যুক্তরাষ্ট্র যেভাবেই হোক দক্ষিণ পূর্ব চীন সাগরে তার প্রভাব বিস্তার করার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিংবা সেন্ট মার্টিন নিয়ে তার এজেন্ডাগুলোকে সে বাস্তবায়ন করতে চাবে। আর সেক্ষেত্রে চায়না কখনো বসে থাকবে না। চায়না যথেষ্ট উদ্বিগ্ন যে একবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করে তো কোনো অবস্থায় চায়না তাইওয়ানকে ধরে রাখতে পারবে না এবং দক্ষিণ পূর্ব চীন সাগরে চায়নার কোনো প্রভাব থাকবে না। অতএব চায়না প্রয়োজনে অরাজকতা সৃষ্টিকারী যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে এখনও যারা অভ্যুত্থান করতে চাচ্ছে তাদেরকে সহযোগিতা করতেই পারে। এবং সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অনেকটা নৈরাজ্যের মধ্যে আছে তারাও চায়নার সেই চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে পা দিতে পারে। তখন দেশের মধ্যে নিঃসন্দেহে একটি বড় ধরনের সিভিল ওয়ার সৃষ্টি হবে। আর সিভিল ওয়ার যদি সৃষ্টি হয়েই যায় তখন আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে এবং তার বিপক্ষে রাশিয়া হস্তক্ষেপ করবে। অর্থাৎ যে দেশটিকে আমরা মুক্ত করেছি স্বৈরাচার থেকে, যে দেশকে আমরা মুক্ত করেছি ভারতীয় আধিপত্যবাদ থেকে, সেই দেশের স্বাধীনতা রক্ষা করাটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব এই বিষয়গুলো আমি মনে করি খুব ভালো করে আমাদের নজর দেওয়া উচিত। তৃতীয় আরেকটি বিষয়, দেশ যে শঙ্কামুক্ত নয় তার আরেকটি কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক কারাপ্টেড খুনি আমলা, পুলিশ অফিসার এবং রাজনীতিবিদরা বাংলাদেশে লুকিয়ে আছে। আমি একটি তথ্য দিচ্ছি, আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে। বাকি যারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিকরা আছেন তারা খোঁজ নিয়ে
তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। যদি ওবায়দুল কাদেরের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে, তাহলে এটা খুবই চিন্তার বিষয়। এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে, বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে। আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে তাদের পক্ষে আর নিরাপদ পরিবেশে থেকে দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না। পাশাপাশি যেমন একটা বিষয় আমরা খুব শঙ্কিত যে 15ই আগস্টে কোনো বড় ধরনের সহিংসতা করার চেষ্টা হতে পারে। আমি মনে করি সেনাবাহিনী যদি সর্বোচ্চ নজর রাখে এবং রাজনৈতিক দলের কর্মীরা যদি ছাত্র সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তত শুধু ঢাকা শহরটাকে পাহারা দিয়ে রাখতে পারে, তাহলে এই চক্রান্তকারীদের দুরভিসন্ধি থেকেও দেশ মুক্ত থাকবে। এবং এই মুহূর্তে আমি জানি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বক্তব্যটা শুনবেন কি না, কারণ তিনি আছেন এখন ভারতের ইউপি গাজিয়াবাদে। তবে যেহেতু এখন তার কোনো কাজ নেই কান্নাকাটি করা ছাড়া, হয়তোবা শুনতেও পারেন। আমি শেখ হাসিনাকে বলবো যে এই রকম ঘৃণ্য কোনো চক্রান্তে লিপ্ত না হয়ে আপনাদের উচিত হবে। আপনারা যে পরিমাণ মানুষকে বাংলাদেশে হত্যা করেছেন, অবিচার করেছেন, জুডিশিয়াল কিলিং করেছেন, বিশেষ করে আয়নাঘরের যে কাজটি আপনারা করেছেন, মানুষকে কোনোদিন এভাবে কষ্ট দেয় না। জঙ্গলি মঙ্গল জাতীয় এভাবে বন্দীদেরকে কষ্ট দিত না। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান যে হিউম্যান এক্সপেরিমেন্ট করত, জীবিত মানুষের হাত পাও কেটে দিত, চায়নাতে তারা প্রচুর পরিমাণ হিউম্যান এক্সপেরিমেন্ট সেন্টার করেছিল এবং এই নিরীহ চাইনিজদেরকে ধরে ধরে তারা পরীক্ষা করত, হাত কেটে দিত, পা কেটে দিত। আমি আয়নাঘরের বিষয়গুলো ফাঁস হওয়ার পর দেখেছি আপনারা সেই জঙ্গলি মঙ্গল যারা চেঙ্গিস খানের বংশধর, ওই কাফেররা যেরকম জুলুম করেছিল, কিংবা জাপানিরা চাইনিজদের উপর হিউম্যান এক্সপেরিমেন্টের নামে কিছু চাইনিজের উপর জাপানি শাসকরা যে জুলুম করেছিল, আপনারা সেই জুলুমের সীমাটাও পার করেছেন আয়নাঘরে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবু গারিব কারাগারেও বাগদাদের মুসলিম সৈন্যদেরকে, প্রেসিডেন্ট সাদ্দামের বন্দী সৈন্যদেরকে এইরকম কষ্ট দেয়নি আপনারা যেটা করেছেন। অতএব আপনারা ভাবতেছেন যে 15 আগস্টে আওয়ামী লীগের লোকজন সব ঢাকায় আসবে এবং আপনারা আবার অভ্যুত্থান করে আবার ক্ষমতায় চলে যাবেন, এটা আপনারা কখনো কল্পনা করবেন না। বরং তখন সারা দেশের প্রতিটি ঘর থেকে প্রতিবাদী মানুষ অস্ত্র হাতে বেরিয়ে আসবে। এবং যতটুকু এখন যে সিচুয়েশন এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে, তার চেয়ে ভয়াবহ অবস্থা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ এভাবে নামবে, যেখানে পাবে সেখানে আওয়ামী লীগকে মারবে। অতএব আপনি তো সেফ এক্সিট নিয়ে চলে গেলেন পালিয়ে, বাকি যে আওয়ামী লীগের লোকগুলো বাংলাদেশে আছে তাদেরকে আর হুমকির মুখে ফেলবেন না শেখ হাসিনা, এটা আপনাকে আমি অনুরোধ করছি। কখনো আপনারা সফল হতে পারবেন না। বরং এখন আপনার উচিত তওবা করা, যে অপরাধগুলো করে গিয়েছেন সেজন্য আপনার এখন উচিত হচ্ছে অনুশোচনা করা, এবং আপনি আওয়ামী লীগের রাজনীতিতে আর আসবেন না এরকম সিদ্ধান্ত নেওয়াই আপনার উচিত হবে। সমন্বয়কদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে ছাত্র সমন্বয়ক যারা আছেন এখন বাংলাদেশে, দেশ মুক্ত হয়ে গিয়েছে, জালিম মুক্ত, সেই জন্য তাদের কাজকর্মের যে গতি আগে ছিল তা কমানো যাবে না, কারণ দেশ এখনো সংখ্যামুক্ত নয়। বিশেষ করে বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অধিকাংশ উপদেষ্টা যারা আছেন রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের নেই। 3-4 জনই এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বা এনজিওর সাথে সম্পর্কিত, বিভিন্ন এনজিওর থেকে এসেছে,
তো তারা তো আসলে সামাজিক বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো, রাজনীতিটা খুব একটা বুঝে বলে তো আমার মনে হয় না। দুইজন সমন্বয়ক একেবারেই তরুণ, তাদের অভিজ্ঞতা খুবই কম। তাদের ক্ষেত্রে আমি বলবো, উপদেষ্টাদের ক্ষেত্রে বিশেষ করে ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে যে দুইজন উপদেষ্টা হয়েছে তাদেরকে বলবো, আপনারা আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজর রাখবেন এবং আপনাদের নিরাপত্তায় যে প্রটোকল থাকে তাদেরকে পুরোপুরি বিশ্বাস না করে আপনাদের উচিত হবে আপনারা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও নিজেদের সাথে রাখার চেষ্টা করবেন। এবং মন্ত্রণালয়ে দায়িত্বশীল যারা হয়েছেন তাদের কাজের মধ্যে যদি কোনো ধরনের অনভিজ্ঞতা প্রকাশ পায়, ভুল ত্রুটি থাকে, তাহলে এই বিপর্যস্ত দেশকে দ্রুত তারা ঠিক করতে পারবেন না। সেজন্য যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেই মন্ত্রণালয় পরিচালনার জন্যে তাদের মন্ত্রণালয়ের বাইরে যারা সচিব নয়, উপসচিব নয়, বাইরে যারা আছেন কিন্তু মন্ত্রণালয়ে যে বিষয়গুলো দেখবে ওই বিষয়গুলোতে অভিজ্ঞতা রাখেন, তাদের সহযোগিতা আপনাদের নিতে হবে। প্রয়োজনে তাদেরকে ডেকে মিটিং করে ফাইলগুলো আপনাদের বুঝতে হবে, কি কাজ করতে হবে সে পরামর্শ নিতে হবে। কারণ মন্ত্রণালয়গুলোতে আগের সরকারের যে সেটআপ সেটা তো চেঞ্জ করা হয় নাই। অতএব আগের সরকারের নিয়োগকৃত আমলা কামলা বা কর্মকর্তা যারা আছে আমার মনে হয় না তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে। এই দিকটিও আমি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। বাকি দেশের ওলামায়ে কেরামকে বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে সকল ঘরানার আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ওলামায়ে কেরামের মধ্যে যে সকল আলেম বিগত 15 বছর কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি, শিক্ষা ব্যবস্থায় যে নাস্তিকতা ঢুকানো হয়েছে সেটার প্রতিবাদ করেনি, বরং তারা বিভিন্নভাবে জালেম সরকারকে সহযোগিতা করেছিল, দালালি করেছিল, ঐক্য করতে যেয়ে যেন ওই মুনাফেক লেবাসধারী মৌলবীরা আসতে না পারে আমাদের কাছে, সেদিকটি আমাদের সর্বোচ্চ নজর রাখতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।